Hello everyone, welcome back to my channel RN Insights. I am Rima Dey, your nursing companion and also NORCET 9 110 rank holder. আরেকটা শর্ট টপিক আমাদের রয়ে গেছিলো সাইকিয়াট্রির মধ্যে, যেটা সাইকিয়াট্রিক মেডিকেশন। এগুলোর থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, ওই জন্য আমি এটা খুব কম টাইমের মধ্যে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তোমরা এটা একটু দেখে নিও। তো ফার্স্টলি হচ্ছে সাইকিয়াট্রিক মেডিকেশন এর মধ্যে ফার্স্টলি আমরা যেটা পড়ি সেটা হচ্ছে অ্যান্টিসাইকোটিক। এটাকে আমরা মেজর ট্র্যাঙ্কুইলাইজার বা হচ্ছে নিউরোলেপটিক্স অ্যান্ড D2 ব্লকার্সও বলে থাকি, ঠিক আছে? অ্যান্টিসাইকোটিক যেগুলো আমরা ইউজ করে থাকি সেগুলোকে মেজর ট্র্যাঙ্কুইলাইজার, নিউরোলেপটিক বা D2 ব্লকার বলা যায়। মেকানিজম অফ অ্যাকশন কি? ফার্স্ট জেনারেশন হচ্ছে D2 অ্যান্টাগনিজম, সেকেন্ড জেনারেশন হচ্ছে 5-HT2A অ্যান্ড D2 অ্যান্টাগনিজম। মানে প্রথম জেনারেশনের যে অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো সেগুলো হচ্ছে শুধুমাত্র D2 ব্লকার ছিল, তারপরে যে জেনারেশনগুলো সেগুলো হচ্ছে 5-HT2A আর হচ্ছে D2 অ্যান্টাগনিজম। 5-HT2A is a type of serotonin receptor, ঠিক আছে? ইন্ডিকেশনগুলো কি? অর্গানিক অর ফাংশনাল সাইকোসিস, স্কিজোফ্রেনিয়া, OCD অ্যান্ড টিক ডিসঅর্ডার, বিহেভিয়ারাল ডিসঅর্ডার আর হচ্ছে ইটিং ডিসঅর্ডার। এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যান্টিসাইকোটিক ইউজ করে থাকি। অর্গানিক অর ফাংশনাল সাইকোসিসের ক্ষেত্রে স্কিজোফ্রেনিয়া, OCD অ্যান্ড টিক ডিসঅর্ডার, বিহেভিয়ারাল ডিসঅর্ডার আর হচ্ছে ইটিং ডিসঅর্ডার। টাইপ অফ অ্যান্টিসাইকোটিক দুটো টাইপে ক্লাসিফাইড, একটা হচ্ছে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক আর একটা হচ্ছে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক। টিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের মধ্যে আমরা ক্লোরপ্রামাজিন, প্রোক্লোরপ্রামাজিন, প্রোমাজিন, ফ্লুপেনাজিন, বিউটাইরোফেনন, হ্যালোপেরিডল, ঠিক আছে? হ্যালোপেরিডলটা হচ্ছে আমাদের টিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের মধ্যে পড়ে। যেগুলো দাগ দিলাম সেগুলো মোস্ট কমনলি ড্রাগ যেগুলো ইউজ করা হয়। এরপর হচ্ছে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, ক্লোজাপিন, রেসপেরিডন, ওলানজেপিন, কুইটিয়াপিন, জিপ্রেসিডন, এগুলো হচ্ছে আমাদের অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক। এটা শুধু ক্লাসিফিকেশনটা। এরপরে যেগুলো টিপিক্যাল অ্যান্টিসাইকোটিকগুলো আছে সেগুলো মেনলি ইপিএস শো করে, যেটা এক্সট্রা পিরামিডাল সিমটম শো করে। সেগুলো আমরা পরে পরে পড়বো, আগে ক্লাসিফিকেশনগুলো পড়ে নিই। এরপরে হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্টের যে অ্যান্টি ডিপ্রেশন মেডিকেশন, এগুলো হচ্ছে আমাদের মুড এলিভেটর। ECT ইজ দ্য মোস্ট সাকসেসফুল থেরাপি ফর মেজর ডিপ্রেশন। মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে ইনক্রিজ সেরোটোনিন অ্যান্ড নর এপিনেফ্রিন লেভেল। ইন্ডিকেশন কি? ডিপ্রেশনের ক্ষেত্রে অ্যাংজাইটি, ফোবিয়া, OCD, হিস্টেরিয়া আর ইটিং ডিসঅর্ডার। টাইপ অফ অ্যান্টিডিপ্রেশন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন, SSRI আর হচ্ছে MAOIs। তো এরপর এটাকে একটু ডিটেলসে পড়ি। SSRI মানে হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। First line antidepressant medication in depression. SSRI also preferred for prophylaxis of recurrent depression. SSRI also used in OCD, anxiety, phobic disorder. Mode of action টা কি? Block or inhibit reuptake of serotonin. More serotonin is available, thereby increasing serotonin activity. Side effects হচ্ছে anorexia, dyskinesia, nervousness, nausea and diarrhea, dry mouth, weight gain or loss, decreased libido, apathy, seizures, activity. এক্সাম্পল হচ্ছে সিটালোপ্রাম, ফ্লুওক্সেটিন, এগুলো হচ্ছে কমন এক্সাম্পল। প্যারোক্সেটিন, সার্ট্রেলাইন। ফ্লুওক্সেটিন ইজ কনসিডার্ড আ ড্রাগ অফ চয়েস ফর OCD। আমরা OCDতেও পড়েছিলাম যে ফ্লুওক্সেটিনটা হচ্ছে ড্রাগ অফ চয়েস ইন OCD। দেন হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট TCA। মোড অফ অ্যাকশন হচ্ছে ইনহিবিটিং রিআপটেক অফ নিউরোট্রান্সমিটার, এক্সাম্পল সেরোটোনিন অ্যান্ড নরএপিনেফ্রিন, অ্যান্ড অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যান্টাগনিস্ট to SHAM, that is serotonin, histamine, alpha muscarinic receptors. TCA may take 2 to 3 to start working on mood elevating effects. 2 to 3 weeks হচ্ছে নেয় হচ্ছে mood elevating effectটাকে শো করতে। দেন হচ্ছে সাইড এফেক্টসগুলো হচ্ছে ড্রাই মাউথ, কনস্টিপেশন, ব্লাড ভিশন, ইউরিনারি রিটেনশন, GI আপসেট, সিডেশন, কনফিউশন, ওয়েট গেন অ্যান্ড সেক্সুয়াল ডিসফাংশন। এক্সাম্পল ইমিপ্রামিন যেটা আমরা ইউজ করে থাকি, অ্যামিট্রিপটিলিন, নরট্রিপটিলিন, এগুলো হচ্ছে টাইপ অফ TCA. Imipramine is considered as a drug of choice in enuresis in children. Enuresis-এ drug of choice হচ্ছে ইমিপ্রামিন। এটা কিন্তু কোয়েশ্চেনে আসে। যেগুলো drug of choice বলছি, যেমন OCD-র ক্ষেত্রে ফ্লুওক্সেটিন, তারপর হচ্ছে ইমিপ্রামিনটা drug of choice in case of enuresis, বেড ওয়েটিং যারা করে, যে বাচ্চারা, তাদের ক্ষেত্রে ওটা drug of choice। তো এগুলো কিন্তু মাথায় রাখবে। দেন হচ্ছে MAOIs, যেটা মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটার্স।
এগুলো হচ্ছে may take 2 to 3 weeks to start working on mood elevating effects. Mode of actionটা কি? MAO is an enzyme found in nerve and other tissues. MAO breaks down norepinephrine, serotonin and dopamine. When monoamine oxidase is inhibited by MAOI's medicine, norepinephrine, serotonin and dopamine are not broken down. মানে নর্মালি হচ্ছে মোনোঅ্যামাইন যে অক্সিডেজ এনজাইমটা থাকে সেটা হচ্ছে নরএপিনেফ্রিন, সেরোটোনিন আর ডোপামিনকে ব্রেকডাউন করে ওটাকে সিম্পলার ফর্মে করে, ঠিক আছে। কিন্তু যেগুলো হচ্ছে মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, মানে ওই অক্সিডেজ যে এনজাইমটাকে ইনহিবিট করছে, মানে তাকে কাজ করতে দিচ্ছে না, তারপরে হচ্ছে নরএপিনেফ্রিন, সেরোটোনিন আর ডোপামিনের ব্রেকডাউনটা তাহলে হচ্ছে না, তার জন্য তাদের কনসেন্ট্রেশনগুলো ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজিং দ্য কনসেন্ট্রেশন অফ অল থ্রি নিউরোট্রান্সমিটার ইন দ্য ব্রেন। MAOIs is commonly used for resistant and atypical depression. তাহলে MAOIsটা কোথায় commonly use হয়? In case of resistant and atypical depression. Side effect কি? Depressed CNS, cause hallucination, agitation, hepatocellular damage, lethargy, weight gain, peripheral edema, etc. Example হচ্ছে phenelzine, seleglin, isocarboxazid and moclobemide. এগুলো হচ্ছে এক্সাম্পল। স্পেসিফিক নার্সিং কনসিডারেশন while taking MAOIs, instruct the patients should avoid high tyramine foods. এখানে কিন্তু স্পেসিফিক নার্সিং কনসিডারেশনটা কি, যেটা হচ্ছে হাই টাইরামিন ফুডগুলো কিন্তু অ্যাভয়েড করবে, যেমন হচ্ছে এজেড চিজ, কিওর্ড মিটস, দেন হচ্ছে বানানা, ক্যাফিন, পাপায়া। এজেড চিজটা খুব কোয়েশনে আসে। রেজিনস, রেড ওয়াইন, বিয়ার, ফিশ টু অ্যাভয়েড হাইপারটেনসিভ ক্রাইসিস। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যদি কোয়েশ্চেন আসে অ্যান্টিডিপ্রেশন নিয়ে, কোয়েশ্চেন আসার চান্স কিন্তু এখান থেকেই বেশি আছে। দ্যাট ইজ আমরা হচ্ছে MAOIটা হচ্ছে দেব না, যারা হচ্ছে মানে যাদের MAOI চলছে তাদের ক্ষেত্রে আমরা হাই টাইরামিন ফুডগুলো কিন্তু অ্যাভয়েড করব, যেমন এজেড চিজ, তারপর হচ্ছে যেগুলো লেখা আছে বানানা, ক্যাফিন, পাপায়া, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, কারণ কি এগুলো কিন্তু হাইপারটেনসিভ ক্রাইসিস করে দিতে পারে। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। MAOI যারা হচ্ছে খাচ্ছে তাদেরকে আমরা কখনোই হাই টাইরামিন ফুডস কিন্তু অ্যাভয়েড করব। তাছাড়া হাইপারটেনসিভ ক্রাইসিস হয়ে যেতে পারে। অক্সিপিটাল হেডেক, নেক স্টিফনেস, সোয়েটিং, নজিয়া, ভমিটিং, ডাইলেটেড পিউপিলস, এলিভেটেড টেম্পারেচার, চেস্ট পেন, ডাইলেটেড পিউপিলস আর সিন ইন পেশেন্ট উইথ হাইপারটেনসিভ ক্রাইসিস। এগুলো হচ্ছে আমাদের দেখা যায়, ঠিক আছে। এরপর আমরা আসছি যেটা হচ্ছে অ্যান্টিম্যানিক যে ড্রাগটা, দে আর অলসো নোন অ্যাজ মুড স্টেবিলাইজার। মেকানিজম অফ অ্যাকশন, ডিক্রিজ দ্য সেরোটোনিন অ্যান্ড নরএপিনেফ্রিন লেভেল। এটা হচ্ছে সেরোটোনিন আর নরএপিনেফ্রিন লেভেলটাকে ডিক্রিজ করে। ইন্ডিকেশন কি? মেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার আর হচ্ছে স্কিজোফ্রেনিয়া, যেটা হচ্ছে ক্যাটাটনিক টাইপ অফ স্কিজোফ্রেনিয়া, যেটা এক্সাইটমেন্ট করে। এক্সাম্পলগুলো কি? অ্যান্টিকম্পালসেন্ট মুড স্টেবিলাইজার, ভ্যালপ্রোইক অ্যাসিড, সোডিয়াম ভ্যালপ্রয়েট, সিবিজেড, ল্যামোট্রিজিন, গাবাপেন্টিন, এগুলো হচ্ছে অ্যান্টিকনভালসেন্ট মুড স্টেবিলাইজার। আর সব থেকে ইম্পর্ট্যান্ট যে মুড স্টেবিলাইজারটা সেটা হচ্ছে লিথিয়াম কার্বোনেট, যেটা হচ্ছে মেনিয়ার ক্ষেত্রে ইউজ হয়। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মোস্ট কমন ড্রাগ অফ চয়েস ইউজড ইন মেনিয়া ইজ দ্য লিথিয়াম কার্বোনেট। দেন হচ্ছে অ্যান্টি এংজাইটি বা অ্যাংজোলাইটিক, ইনক্লুড হিপনোটিক, সিডেটিভ অ্যান্ড অ্যান্টি কনভালসেন্ট। মেকানিজম ফর অ্যাকশন, এখানে হচ্ছে গাবা লেভেলটাকে ইনক্রিজ করে। ইন্ডিকেশন অল সাইকিয়াট্রিক ডিসঅর্ডার এক্সেপ্ট হাইপারসোমনিয়া অর নার্কোলেপসি, অ্যাটেনশন ডেফিশিয়েন্ট ডিসঅর্ডার। বারবিটুরেট এক্সাম্পল অ্যামিবারবিটাল, ফেনোবারবিটাল, নরবারবিটোরাল, ক্লোর ডায়াজেপক্সাইড, ডায়াজেপাম, অক্সাজেপাম, লোরাজেপাম, অ্যালপ্রোজেপাম, এগুলো হচ্ছে আমাদের অ্যাংজিওলাইটিক। এগুলো আমরা অলরেডি নিউরোতেও পড়েছি, তাহলে এগুলো অতটা এখানে ইম্পর্টেন্ট নয়। এই যে নর্মাল সিরাম লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট লিথিয়ামের, যেটা সিরাম লেভেলটা কত থাকা উচিত? 0.6 থেকে 1.2। বাকিগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয়, এখানে লিথিয়ামটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। পারলে কার্বামাজেপিন আর ক্লোজাপিনটা মনে রাখতে পারো, বাট নট সো ইম্পর্ট্যান্ট। লিথিয়ামটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সাইড এফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগস, ফটোসেন্সিটিভিটি, ওয়েট গেইন, অ্যাগ্রানুলোসাইটোসিস, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, ইউরিনারি রিটেনশন, কনস্টিপেশন, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, জন্ডিস, গ্যালেক্টোরিয়া অ্যান্ড ইপিএস, যেটা হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিমটম, যেটা হচ্ছে মোস্ট কমন। যেগুলো আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ বললাম, সে টিপিক্যাল অ্যাটিপিক্যাল, সেগুলোর হচ্ছে সাইড এফেক্টগুলো এখানে দেওয়া আছে। আর আমরা অ্যাগ্রানুলোসাইটোসিসটা আমরা হচ্ছে যেটা অ্যাটিপিক্যাল টাইপ অফ
অফ অ্যান্টিসাইকোটিকে দেখতে পাই, ঠিক আছে। আর ইপিএসটা মোস্ট কমনলি আমরা টিপিক্যালে দেখতে পাই। ফার্স্ট অ্যান্টিসাইকোটিক ড্রাগ হচ্ছে ক্লোরপ্রামাজিন, এটা মাথায় রাখবে। ড্রাগ অফ চয়েস ফর টিক ডিসঅর্ডার হচ্ছে হ্যালোপেরিডল। ইপিএস হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিমটম মোস্ট কমনলি সিন ইন হ্যালোপেরিডল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইপিএসটা মোস্ট কমনলি কোন অ্যান্টিসাইকোটিক ড্রাগে দেখতে পাই, দ্যাট ইজ হ্যালোপেরিডল। ড্রাগ অফ চয়েস ফর নেগেটিভ সিমটম অফ সিজোফ্রেনিয়া, যে নেগেটিভ সিমটম অফ সিজোফ্রেনিয়ার জন্য কোন ড্রাগ অফ চয়েসটা দেওয়া হয়, যেটা হচ্ছে ক্লোজাপিন অ্যান্ড রেসপেরিডোন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেগেটিভ সিমটমগুলোর জন্য কোন ড্রাগটা দেওয়া হয়, ক্লোজাপিন আর রেসপিরিডন। কমনলি ইউজড মোস্ট এফেক্টিভ অ্যান্টিসাইকোটিক উইথ লেস সাইড এফেক্ট, যেটা হচ্ছে ক্লোজাপিন, ঠিক আছে। যেটা হচ্ছে কমনলি ইউজড মোস্ট এফেক্টিভ অ্যান্টিসাইকোটিক উইথ লেস সাইড এফেক্ট, মানে এটা সাইড এফেক্টগুলো খুব কম, সেটা হচ্ছে ক্লোজাপিন, বোঝা গেছে। মোস্ট কমন সাইড এফেক্ট অফ ক্লোজাপিন অ্যাগ্রানুলোসাইটোসিস, যেটা বললাম ক্লোজাপিনের মোস্ট কমন সাইড এফেক্ট কী হবে, এটাও কিন্তু অ্যাটিপিক্যালের মধ্যে আসছে। তাহলে এটার মোস্ট কমন সাইড এফেক্ট হচ্ছে অ্যাগ্রানুলোসাইটোসিস, মানে হচ্ছে ডিক্রিজ ডাব্লিউবিসি কাউন্ট। সো পিরিয়ডিক্যালি সিবিসি টেস্ট শুড বি ইনিশিয়েটেড। ওই জন্য হচ্ছে আমরা ক্লোজাপিন যখন পেশেন্টকে অ্যাডমিনিস্টার করি, সিবিসি টেস্টিংটা করাতে হয়, কারণ কি ডাব্লিউবিসি কাউন্টটা হচ্ছে কমে যায়, যেটাকে আমরা অ্যাগ্রানুলোসাইটোসিস বলে থাকি। অনেক সময় আমরা এটা দেখতে পেতে পারি। While client on antipsychotic therapy, alcohol, tea, coffee, beverages should be avoided. আর যারা অ্যান্টিসাইকোটিক থেরাপিতে আছে তাদের ক্ষেত্রে আমরা অ্যালকোহল, টি, কফি, বেভারেজেস এগুলো কিন্তু অ্যাভয়েড করতে বলবো। মোস্ট কমন সাইড এফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক হচ্ছে অ্যাকাথেসিয়া। আর সব থেকে বেশি যেটা সাইড এফেক্টে কমন সেটা হচ্ছে অ্যাকাথেসিয়া। লিথিয়াম ইজ কন্ট্রা ইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন। আর লিথিয়ামটা হচ্ছে আমাদের কন্ট্রা ইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন। আরেকটা জিনিস, যে হাইপোনাট্রিমিয়া হয়ে গেলে যেটা হচ্ছে লিথিয়াম টক্সিসিটি হওয়ার চান্স থাকে, সেটা আমরা আগেও পড়েছি, এখানেও একবার বলে দিলাম। ওই জন্য পেশেন্টকে হচ্ছে সোডিয়াম ডায়েট দিতে বলা হয়, বা হচ্ছে ডিহাইড্রেশন যাতে না হয় সেগুলোকে প্রিভেন্ট করতে বলা হয়। এক্সেসিভ সোয়েটিং হলে সেক্ষেত্রে আমরা আলাদা করে সল্ট এইসব অ্যাডমিনিস্টার করতে পারি পেশেন্টকে। তো যাতে করে মেনলি আমাদেরকে দেখতে হবে হাইপোনাট্রিমিয়াটা যাতে প্রিভেন্ট করা যায়, তাছাড়া লিথিয়াম টক্সিসিটি হয়ে যেতে পারে, ঠিক আছে। এরপর যেটা বলছিলাম এক্সট্রা পিরামিডাল সিমটম বা হচ্ছে ইপিএস। ইপিএসের অনেকগুলো আছে, যেগুলো ফার্স্টলি হচ্ছে সিউডো পার্কিনসনিজম। এটা হচ্ছে অকার্স উইদিন 30 days or 4 weeks। পার্কিনসন লাইক ফিচার অকার, যেগুলো পার্কিনসন আমরা পড়েছিলাম, ট্রেমার হয়, সাফলিং গেট, রিজিডিটি, ড্রুলিং, এগুলো আমরা কিন্তু এই সেম ফিচারগুলো দেখতে পাবো। এগুলো হচ্ছে সিউডো পার্কিনসনিজম, মানে পার্কিনসনের মতো ফিচার দেখতে পাবো, বাট কিন্তু সেটা পার্কিনসন ডিজিজ নয়, এই ড্রাগটার জন্য এটা হচ্ছে। এরপর হচ্ছে অ্যাকিউট ডিস্টোনিয়া, যেটা হচ্ছে উইদিন 3 to 5 days আমরা দেখতে পাই। আর্লিয়েস্ট অনসেট ইপিএস, তাহলে সব থেকে আর্লিয়েস্ট অনসেট ইপিএস কোনটা, সেটা হচ্ছে অ্যাকিউট ডিস্টোনিয়া। অ্যাকিউট মিনস আর্লি, ইট ইজ আনকন্ট্রোলড মাসেল স্পাজম মোস্টলি ওভার ফেস, টাং অ্যান্ড নেক, মানে আনকন্ট্রোল একটা মাসেল স্পাজম হয়ে যাবে, যেটা হচ্ছে আমরা ফেস, ঢাক অ্যান্ড নেকে দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের অ্যাকিউট ডিস্টোনিয়া। ডিস্টোনিয়া, টোন মানে হচ্ছে মাসেল টোন, তাহলে মাসেল টোনের অ্যাবনর্মালিটি আসছে, আনকন্ট্রোল মাসেল স্পাজম হচ্ছে, সেটা হচ্ছে ডিস্টোনিয়া, বোঝা গেছে। এরপর হচ্ছে অ্যাকাথেসিয়া। অ্যাকাথেসিয়াটা 5 to 60 days মধ্যে দেখতে পাই, এত ডেজগুলো মনে রাখার দরকার নেই, ঠিক আছে। মেনলি অ্যাকাথেসিয়া মানে কি, যেটাতে রেস্টলেসনেস হয়, ইররেজিস্টেবল ডিজায়ার টু মুভ অ্যারাউন্ড অর ইনএবিলিটি টু সিট স্টিল, মানে হচ্ছে একটা রেস্টলেসনেস হবে, সবসময় মনে হবে মুভ করি, ইররেজিস্টেবল ডিজায়ার টু মুভ অ্যারাউন্ড অর ইনএবিলিটি টু সিট স্টিল, এক জায়গায় মানে বসে থাকতেই পারবে না, একটা রেস্টলেসনেস সারাক্ষণ হবে, সেটা হচ্ছে আমাদের অ্যাকাথেসিয়া। এই টার্মগুলো আর এটার মিনিংগুলো মনে রাখবে। অ্যাকিউট ডিস্টোনিয়া মানে মাসেল স্পাজম, টোনিয়া মানে মাসেলের হচ্ছে অ্যাবনর্মালিটি হলে অ্যাকিউট ডিস্টোনিয়া। অ্যাকাথেসিয়া মানে রেস্টলেসনেস। টার্ডিভ ডিসকাইনেশিয়া, কাইনেশিয়া মানে একটা মুভমেন্টের একটা ডিসঅর্ডার, কাইনেশিয়া মানে রিলেটেড টু মুভমেন্ট। টার্ডিভ ডিসকাইনেশিয়া মানে পট্রিউশন অ্যান্ড রোলিং অফ দ্য টাং, মানে আমরা র্যাবিট লাইক মুভমেন্ট বা হচ্ছে কিছু মুভমেন্ট হচ্ছে আমরা স্পেশালি দেখতে পাবো, পট্রিউশন অ্যান্ড রোলিং অফ টাং, সাকিং অ্যান্ড স্ম্যাকিং মুভমেন্টস অফ দ্য লিপস, চিউইং মোশন, এগুলো হচ্ছে আমাদের এক একটা মুভমেন্টের প্রবলেম, তো সেটাকে আমরা টার্ডিভ ডিসকাইনেশিয়া,
ঠিক আছে। পট্রুশন আর রোলিং অফ ট্রাঙ্ক, সাকলিং অ্যান্ড স্ম্যাকিং মুভমেন্ট অফ দ্য লিপস, মানে হচ্ছে সারাক্ষণ লিপটা হচ্ছে এরকম এরকমভাবে সরাবে, টাংটা হচ্ছে একবার বের করবে ঢোকাবে, এগুলো হচ্ছে মুভমেন্ট, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখতে পাবো। চিউইং মোশন একটা, সেটা হচ্ছে আমরা দেখতে পাই টার্ডিভ ডিসকাইনেশিয়াতে। এরপর অকিউলোগাইরিক ক্রাইসিস, ওজিসি, উইক টু মানসে দেখতে পাই। এটা মানে কি, আর রেয়ার অ্যাকিউট ডিস্টোনিক রিয়াকশন মুভিং দ্য এক্সট্রা অকিউলার মাসেলস, ইনভলিন্টারি আপওয়ার্ড ডেভিয়েশন অফ বোথ আইস ডিউ টু স্পাজম অ্যান্ড ইনক্রিজ টোন ইন দ্য এক্সট্রা অকিউলার মাসেল ট্রিটেড অ্যাজ এমার্জেন্সি। ড্রাগ অফ চয়েস এখানে কি, অ্যান্টি মুস্কারিনিক, যেটা হচ্ছে আইভি বেনস্ট্রপিন দেওয়া হয়। ঠিক আছে, মানে যে কোনো আমাদের মাসেল স্পাজমে, যেগুলো আমরা ডিস্টোনিয়া বা অকিউলোগাইরিক ক্রাইসিসেও কিন্তু আইভি বেনস্ট্রপিনটা দেওয়া যায়। তাহলে যদি কোয়েশ্চেন আসে যে হচ্ছে ইপিএসে যদি অ্যাকিউট ডিস্টোনিয়া বা ওজিসি হচ্ছে, সেক্ষেত্রে আমরা কোনটা দিয়ে থাকি, ড্রাগ অফ চয়েস, দ্যাট ইজ দ্য আইভি বেনস্ট্রপিন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টি মুস্কারিনিক আমরা হচ্ছে অ্যাডমিনিস্টার করে থাকি, বোঝা গেছে। এরপর হচ্ছে নিউরোলেপটিক ম্যানিংডিং সিনড্রোম, এটাও হচ্ছে আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগের সাইড এফেক্টে দেখতে পেতে পারি। এনএমএস ইজ রেয়ার বাট ভেরি ডেঞ্জারাস সাইড এফেক্ট অফ নিউরোলেপটিক অর অ্যান্টিসাইকোটিক মেডিকেশন অকার্স উইকস টু মান্থস আফটার ড্রাগ ইনিশিয়েশন। এখানে কিন্তু মাসের রিজিডিটি হয়, হাই গ্রেড ফিভার আমরা দেখতে পাই, और हाइपर पायरेक्सिया 107 or more, unstable blood pressure, diaphoresis and rapid deterioration of mental status, stupor and coma. Drug of choice is dantrolene. ইমিডিয়েটলি স্টপ দ্য অ্যান্টিসাইকোটিক ইফ এনএমএস অকার, যদি এনএমএস হয় ইমিডিয়েটলি আমাদেরকে অ্যান্টিসাইকোটিকটা স্টপ করে দিতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের অ্যান্টিসাইকোটিকের কিছু কিছু সাইড এফেক্টস। মেনলি টিপিক্যাল অ্যান্টিসাইকোটিকে আমরা ইপিএসগুলো দেখতে পাই। দেন হচ্ছে লিথিয়াম থেরাপি। লিথিয়াম থেরাপি হচ্ছে, লিথিয়াম ইজ ইউজ টু ট্রিট ম্যানিক পেশেন্ট বা ম্যানিক এপিসোড অফ বাইপোলার মুড ডিসঅর্ডার। ইট ইজ অ্যাভেলেবল ইন লিথিয়াম কার্বোনেট আর লিথিয়াম সাইট্রেট, মেনলি লিথিয়াম কার্বোনেটটাই ইউজ করা হয়। লিথিয়াম সিরাম লেভেল ইন অ্যাকিউট ম্যানিয়া হচ্ছে 1 to 1.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। লিথিয়াম থেরাপিউটিক আর মেনটেন্যান্স লেভেলটা হচ্ছে 0.6 থেকে 1.2, এটা হচ্ছে থেরাপিউটিক লেভেল, বাট অ্যাকিউট ম্যানিয়ার ক্ষেত্রে 1.5 পর্যন্ত আমরা হচ্ছে থেরাপিউটিক লেভেল মেনটেন করি। ঠিক আছে, আর লিথিয়াম টক্সিক লেভেল যখন 1.5-এর বেশি হয়ে যায়, সেটা হচ্ছে লিথিয়াম টক্সিসিটি। ডেথ কখন হয়, যখন 3 to 3.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ডেথ হয়ে যেতে পারে। ব্লাড সিরাম লেভেল শুড বি মনিটর আফটার 12 আওয়ার্স অফ দ্য ফার্স্ট ডোজ। 12 আওয়ার্স পরে হচ্ছে ব্লাড সিরাম লেভেলটা মনিটর করতে হবে। 12 আওয়ার্স অফ দ্য ফার্স্ট ডোজের পরে আমরা ব্লাড সিরাম লেভেলটা মনিটর করি। মোড অফ অ্যাকশন, এনহ্যান্স রিআপটেক অফ নরএপিনেফ্রিন উইথ ডিক্রিজিং দ্য নরএপিনেফ্রিন লেভেল in the body, resulting in decreased hyperactivity. Lithium decreases the presynaptic dopamine activity and inactivate postsynaptic G protein. এগুলো মোড অফ অ্যাকশন অত কিছু আসে না। লিথিয়াম ইনক্রিজ গাবা লেভেল ইন দ্য সিএনএস, জাস্ট ইনফরমেশনের জন্য বলছি। আর্লি সাইন অফ লিথিয়াম টক্সিসিটি, হ্যাঁ, লিথিয়াম টক্সিসিটির আর্লি সাইনটা কি, নজিয়া অ্যান্ড ভমিটিং। লেট সাইন অফ লিথিয়াম টক্সিসিটি, ট্রেমার্স, হাইপোক্যালিমিয়া, টি ওয়েভ ডিপ্রেশন, মাসেল উইকনেস, এগুলো কিন্তু লেট সাইন। মেটাবলিজম অ্যান্ড রিঅ্যাবজর্পশন অফ দ্য লিথিয়াম অকার ইন কিডনিস। লিথিয়াম ডোজ হচ্ছে অ্যাকিউট ফেজ 900 to 2100 mg per day and in chronic phase 600 to 1200 mg per day. এগুলো ডোজটাও অতটা আসে না, মেনলি টক্সিসিটির যেগুলো আসে বা হচ্ছে থেরাপিউটিক লেভেলটা আসে, এগুলো বেশি ইম্পর্টেন্ট, বাট মনে রাখতে পারলে ভালো ডোজগুলো। অ্যান্টিডোট অফ লিথিয়াম টক্সিসিটি, হেমোডায়ালাইসিস আমরা করে থাকি। ওয়াইল ক্লায়েন্ট অন লিথিয়াম থেরাপি, ক্লায়েন্ট সিরাম সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম লেভেল শুড বি মেনটেন, যেটা বলছিলাম, অ্যান্ড মনিটর টু প্রিভেন্ট লিথিয়াম টক্সিসিটি অ্যান্ড ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট টু মেনটেন অ্যান্ড টেক অ্যাডিকুয়েট সল্ট ইন ডায়েট অ্যান্ড ড্রিঙ্ক 6 to 8 গ্লাসেস অফ ওয়াটার পার ডে। বোঝা গেছে। কন্ট্রাইন্ডিকেশন অফ লিথিয়াম থেরাপি, ডিহাইড্রেশন, কারণ কি সেক্ষেত্রে হাইপোন্যাট্রিমিয়া হয়ে যেতে পারে, তার জন্য সেটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন, লিথিয়াম টক্সিসিটি হয়ে যেতে পারে। সোডিয়াম ডিপ্লিশন ইন কেস অফ হাইপোন্যাট্রিমিয়া, লো লেভেল অফ সিরাম পটাশিয়াম, ক্লায়েন্টস হু আর অন ডায়ুরেটিক, প্রেগনেন্ট ওমেন টু প্রিভেন্ট কনজেনিটাল ম্যালফরমেশন। লিথিয়াম যদি প্রেগনেন্ট ওমেনকে দেওয়া হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এপস্টিন অ্যানোমালি করে দিতে পারে হার্টে। ঠিক আছে, ওই জন্য হচ্ছে এপস্টিন অ্যানোমালি, ওই জন্য লিথিয়ামটা কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস অফ প্রেগনেন্ট ওমেন। ল্যাকটেটিং মাদার্স, ইমব্যালেন্স ইন থাইরয়েড হরমোন।
এরপর হচ্ছে লিথিয়াম টক্সিসিটি, ইট উইল অকার when the ingested lithium cannot be detoxified and excreted by the kidneys. Do not administer diuretic while client on lithium therapy to prevent toxicity. Maintain serum sodium level while client on lithium therapy to prevent toxicity. Mild toxicity কখন হয়, যখন সিরাম লিথিয়াম লেভেল ইজ 1.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এখানে হচ্ছে কি দেখতে পাই, লেথার্জি, অ্যাপেথি, ডিমিনিশ কনসেন্ট্রেশন, কোর্স হ্যান্ড ট্রেমার্স এখানে দেখতে পাই। ওয়েরাস মডারেট লিথিয়াম টক্সিসিটিতে যেখানে সিরাম লিথিয়াম লেভেল 1.5 থেকে 2.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এখানে আমরা নজিয়া, ভমিটিং, সিভিয়ার ডায়রিয়া, স্লাড স্পিচ, টিনিটাস, ব্লাড স্পিচ অ্যান্ড ভিশন এগুলো দেখতে পাই। সিভিয়ার লিথিয়াম টক্সিসিটিতে সিরাম লিথিয়াম লেভেলটা হচ্ছে মোর দ্যান 2.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এখানে হচ্ছে আমরা নিস্ট্যাগমাস দেখতে পাবো, ঠিক আছে। ডিপ টেন্ডন হাইপার রিফ্লেক্সিয়া, ভিজুয়াল আর ট্যাকটাইল হ্যালুসিনেশন আমরা দেখতে পাই। হ্যালুসিনেশন পর্যন্ত আমরা দেখতে পেতে পারি লিথিয়াম টক্সিসিটিতে। তাহলে কতটা এটা মানে সিভিয়ার জিনিস কজ করতে পারে। অলিগিউরিয়া, অ্যানিউরিয়া, ইম্পেয়ার লেভেল অফ কনসিয়াসনেস, টনিক ক্লনিক সিজার, কোমা লিডিং টু ডেথ। বোঝা গেছে। এরপর হচ্ছে নার্সিং ইন্টারভেনশন ইন লিথিয়াম টক্সিসিটি, উইথহোল্ড লিথিয়াম, ফার্স্ট প্রায়োরিটি অ্যাকশন, দেন নোটিফাই টু দ্য হেলথ কেয়ার প্রোভাইডার। যখনই টক্সিসিটি হচ্ছে প্রথম নার্সিং কেয়ার অ্যাকশন হচ্ছে উইথহোল্ড লিথিয়ামটাকে হচ্ছে আমরা বন্ধ করব, উইথহোল্ড করে দেবো। দেন হচ্ছে নোটিফাই টু দ্য এসিপি, মনিটর ভাইটাল সাইন অ্যান্ড এলওসি, চেক ক্লায়েন্ট সিরাম সোডিয়াম লেভেল, মনিটর অ্যান্ড মেনটেন সিরাম লিথিয়াম periodically. Client education during lithium therapy, not to drive or operate dangerous machinery during acute phase of mania or until serum lithium level are stabilized. Avoid excessive use of beverages containing caffeine. Should maintain hydration level or drink at least 6 to 8 glass of water per day. Should maintain serum sodium during lithium therapy. Notify to the doctor if diarrhea and vomiting occur because these symptoms causes sodium and potassium depletion which lead to lithium toxicity. Should avoid getting pregnancy during the course of lithium therapy. বোঝা গেছে, এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের যেগুলো অ্যান্টিম্যানিক ড্রাগ লিথিয়াম। বাকি আমরা সব কিছুই যে সাইকিয়াট্রিক মেডিকেশনগুলো পড়লাম ইন শর্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপর হচ্ছে কালকে এক্সামটার জন্য আমি কিছু টিপস বলি। আগে হচ্ছে এক্সামটা অ্যাটেম্প্ট করার সময় সব সময় যেগুলো হচ্ছে পাচ্ছ সেগুলো হচ্ছে যে কোয়েশ্চেনগুলো ধরো একবারেই তোমরা হচ্ছে পড়ে হচ্ছে পেরে গেলে, ঠিক আছে, সেগুলো ফার্স্টলি হচ্ছে তোমরা পরপর একবার করে যাবে। দেন হচ্ছে মানে যেটা হচ্ছে পাচ্ছ না বা যেটাতে একটু কনফিউশন আছে সেটা তখন ছেড়ে দাও, তখন একদম মাথা ঘামাও না, ছেড়ে দাও, ঠিক আছে। ফার্স্টলি সব যেগুলো পাচ্ছ মানে একদম কনফিডেন্ট আছো সেগুলো একদম তোমরা মার্ক করে করে গেলে একদম কমপ্লিট করবে। দেন তারপর আরেকটা রাউন্ড তোমরা যখন চেক করছো তখন হচ্ছে দেখো যে কোনগুলো তোমাদের হচ্ছে লেফট আছে, যে কোয়েশ্চেনগুলো তোমরা অ্যাটেম্প্ট করোনি সেগুলো আছে, সেগুলো এরপরে তোমরা দেখতে পাবে কম্পিউটার স্ক্রিনে যেগুলো অ্যাটেম্প্ট করোনি। এরপর সেই কোয়েশ্চেনগুলোতে যাও যেগুলো কনফিউশন ছিল বা যেগুলো একদমই পাচ্ছ না, সেই কোয়েশ্চেনগুলো আবার রিড করো, যেগুলো কনফিউশন ছিল ভালোভাবে সেগুলো রিড করে অপশানগুলো অ্যানালাইজ করো, যেগুলো মানে এলিমিনেশন টেকনিকটা এখানে অ্যাপ্লাই করবে, যে অপশনগুলো যেগুলো হচ্ছে আমাদের মনে হচ্ছে যে এইগুলো কিন্তু হবে না সেই দুটো এলিমিনেট করে দিলে। এরপর হচ্ছে দুটোর মধ্যে কনফিউশন আছে, এরপর কি করবে যেটা হচ্ছে একটু বেশি মনে হচ্ছে যে এই অপশনটা হতে পারে আর এটা একটু কম হতে পারে, সেই সব কোয়েশ্চেনে কিন্তু রিস্ক নেবে। যেটাতে তোমাদের একদম 50-50 লাগছে, একদমই কনফিউশন মানে বুঝতে পারছো না কোনটা হবে, সেটাতে আমি রেকমেন্ড করব যে সেই কোয়েশ্চেনগুলো ছেড়ে দাও। যেটা হচ্ছে একটু মনে হবে যে এই অপশনটা একটু আমার মনে হচ্ছে যে এটার ক্ষেত্রে বেশি হতে পারে বা এটা হতে পারে, সেই ক্ষেত্রেই ওই কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করো। অযথা যেগুলো মানে জানো না বা যেগুলো একদমই বুঝতে পারছো না, এলিমিনেট 4টে অপশনে কিছুই এলিমিনেট করতে পারছো না, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু অ্যাটেম্প্ট করবে না, সেগুলোই কিন্তু নেগেটিভ মার্কিং বেশি হবে, সেগুলো কিন্তু অ্যাটেম্প্ট করবে না, ঠিক আছে। আর একটা জিনিস, এক্সামে যাওয়ার সময় মানে এক্সাম সেন্টার যাদের যেরকম পড়েছে সেই সেন্টারে হচ্ছে অলওয়েজ টাইমের আগে পৌঁছাবে, কিছুক্ষণ মানে যেটা টাইম তোমাদের রিপোর্টিং টাইম দেওয়া আছে সেটার অনেকক্ষণ মানে 1-2 ঘন্টা আগে হচ্ছে ওখানে যেমন তোমরা পৌঁছে যাও। তাছাড়া যদি একদম সময় পৌঁছাও একটা অ্যাংজাইটি ক্রিয়েট হয়, তাড়াহুড়ো ক্রিয়েট হয়, সেক্ষেত্রে এক্সামের পেপারের উপরেও কিন্তু এফেক্ট পড়বে। তো আমি রেকমেন্ড করব হচ্ছে এক্সামের 1-2 আওয়ার মানে রিপোর্টিং টাইমের 1-2 আওয়ার আগেই যেমন এক্সাম সেন্টারে তোমরা পৌঁছে যাও, ঠিক আছে।
আর হচ্ছে একদম মাথা ঠান্ডা রেখে এক্সাম দেবে, কোনো কিছু ভয়ের কোনো কারণ নেই। তোমরা হচ্ছে খুব ভালো পড়াশুনো করেছো, মাথায় এটা রাখবে যে আমরা সব পড়েছি, আমি হচ্ছে এখানে এক্সাম দিতে এসেছি অ্যান্ড আমি সব পারবো। যা যা কোয়েশ্চেন আছে আমি কিন্তু সব পারবো, যেগুলো আমি পাচ্ছি না সেগুলো আমাদেরকে ধরতে হবে, মেবি কেউই পাচ্ছে না, ঠিক আছে? আমরা এক্সাম টাইমে ওটাই মাথায় রাখবো যে আমি যতটা পড়ে এসেছি আমি সেগুলো করব, আমি যেগুলো পাচ্ছি না মেবি কেউই পাচ্ছে না, আমি ওগুলোর দিকে অত মাথা ঘামাবো না যে অন্যজন পেরে যাচ্ছে কি হবে তাদের। এক্সাম টাইমে কিন্তু ওটা আমরা থিঙ্ক করব না, আমরা তখন ভাববো যে আমি যেটা পাচ্ছি সেটাই এনাফ, সেটাই শুধু আমি করে আসবো, ঠিক আছে? আর এক্সট্রা কিছু মানে প্রেশার নিও না, যে হচ্ছে মানে রেজাল্টের প্রেশার এখন থেকে নিও না। যেটা হচ্ছে আমাদেরকে করতে হবে শুধুমাত্র এটা ভাবতে হবে যে যে কোয়েশ্চেনগুলো আমি পাচ্ছি, যেগুলোতে আমি কনফার্ম আছি বা যেটাতে একটু আমার মনে হচ্ছে যে এই অপশানটা একটু বেশি লাগছে, সেগুলো আমরা রিস্ক নিয়ে 1-2টা অ্যাটেম্প করতে পারি, বাট অযথা নেগেটিভ মার্কিং করব না। যেগুলো একদমই বুঝতে পারছি না যে হচ্ছে কোনটা অপশানে হবে, সেগুলো আমরা ছেড়ে দেবো, ঠিক আছে? আর এক্সাম টাইমে একদম ব্রেকফাস্ট করে ঢুকবে। যারা হচ্ছে একটু এংজাইটি বেশি করো, অ্যাটলিস্ট কোনো ছোটো কিছু জিনিস চকলেট ফকলেট এগুলোও একটু খেয়ে নিতে পারো, যাতে করে একটু গ্লুকোজ লেভেলটা মেনটেন থাকবে, মাথা একটু বেশি কাজ করবে। তাছাড়া কিন্তু একদমই যদি গ্লুকোজ লেভেল অনেক কমে যায় সেক্ষেত্রে মাথা কাজ করে না, ঠিক আছে? তাহলে অবশ্যই খেয়ে ঢুকবে। আর একদম শান্ত মাথায় একদম কাম ওয়েতে এক্সাম দেবে। এগুলোই আর কি কিছু টিপস আমি বলছিলাম। আর যারা হচ্ছে একদম আমার 30 ডেজ যে চ্যালেঞ্জটা ছিল সিলেবাস কমপ্লিট করার, প্রথম থেকে যারা একদম জুড়ে আছো, একদম প্রত্যেকটা ক্লাস অনেস্টলি করেছো, টেলিগ্রামের সাথে জুড়ে আছো, যে এমসিকিউগুলো আমি দিতাম বা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি যেগুলো বলেছি তারা ফলো করেছো, তাদেরকে আমি বলবো যে তোমরা একটা ইম্পসিবল জিনিস পসিবল করেছো। মানে 1 মাসের মধ্যে এতটা কমপ্লিট করা সত্যিই পসিবল নয়। তোমরা কিন্তু কনসিস্টেন্টলি থেকেছো, প্রত্যেকটা ক্লাস করেছো, সব জিনিসটাকে করার চেষ্টা করেছো। তো আমি হোপ করছি তোমরা হচ্ছে কোয়েশ্চেন পেপারে 90% অফ দ্য কোয়েশ্চেন তোমরা অ্যাটেম্প করতে পারবে অ্যান্ড ভালোভাবে সলভ করতে পারবে। অ্যান্ড কারণ কি আমি এক্সপেক্ট করছি যে যেগুলো আমি পড়িয়েছি বা যেগুলো হচ্ছে আমি বলেছি, সব জিনিসগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলোই বলেছি, আর 90% অফ দ্য কোয়েশ্চেন ওই জিনিসগুলোর থেকেই আসবে। যারা থ্রু আউট পুরো জার্নিটাতে ছিলে 30 ডেজের, আমি এক্সপেক্ট করব তারা সব হচ্ছে মানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তারা কিন্তু অ্যাটেম্প করতে পারবে, ভালোভাবে অ্যাটেম্প করতে পারবে। তো চিন্তার কোনো কারণ নেই। বেস্ট অফ লাক টু অল অফ ইউ। আমি জানি যে তোমরা খুব ভালো এক্সাম দেবে অ্যান্ড আই হোপ অ্যান্ড আই প্রে দ্যাট সবাইকার এক্সাম খুব ভালো হোক অ্যান্ড অল দ্য বেস্ট টু এভরিওয়ান। অ্যান্ড ভালোভাবে এক্সাম দিও অ্যান্ড এক্সাম থেকে এসে অবশ্যই আমাকে কোয়েশ্চেনগুলো জানিও, কি কোয়েশ্চেন এসেছিলো শেয়ার করো, আমাকে টেলিগ্রাম গ্রুপে শেয়ার করতে পারো। অবশ্যই হচ্ছে আমার সাথে কিন্তু ডিসকাস করবে বা কমেন্ট সেকশনেও তোমরা করতে পারো। তো আই উইল বি হ্যাপি টু সি দ্যাট। যদি তোমরা বলো যে কেমন এক্সাম হয়েছে, কোয়েশ্চেন শেয়ার করো, আই উইল হ্যাপি টু সি দ্যাট। তো সো লাস্ট বাট নট দ্য লিস্ট, বেস্ট অফ লাক। খুব ভালোভাবে এক্সাম দিও, একদম 4K আনা। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে এটা লাস্ট ক্লাস। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তাও কোনো ডাউট থাকে অফকোর্স ডু রাইট ইন দ্য কমেন্ট। আর টেলিগ্রাম গ্রুপেও হচ্ছে তুমি জিজ্ঞেস করতে পারো যদি কোনো ডাউট থাকে, ঠিক আছে? আর if you liked my video, do like, share and subscribe to my channel for more such content and updates. So thank you so much. Bye bye.